ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আমরা আজকের ক্লাসে গুণগত রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে দ্রাব্যতার গুণফল। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তো দ্রাব্যতার গুণফল আসলে এই অধ্যায়ের এই দ্রাব্যতার গুণফল থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে এবং সবচাইতে স্টুডেন্টরা যদি বেশি ভয় পায় সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। তো তোমরা আজকের ক্লাসটা করলে দ্রাব্যতার গুণফলের বেসিক অঙ্কগুলা এবং অদক্ষেপের ম্যাথগুলা কিভাবে করে তোমরা ম্যাথগুলা সলিউশন করতে পারবে। তো দেখো, দ্রাব্যতার গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতার গুণফলের ম্যাথ করতে গেলে ফার্স্টে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে আয়নিক গুণফল বা আইপি প্রোডাক্ট জিনিসটা আসলে কি। তাহলে লক্ষ্য করো, ফার্স্টে আমরা আলোচনা করব আয়নিক গুণফল। আয়নিক গুণফল, তা দ্রাব্যতার গুণফলের ম্যাথের ফার্স্টে আমাদের জানতে হচ্ছে আয়নিক গুণফল। আর এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে যেহেতু এটা দ্রাব্যতার গুণফল, একমাত্র আয়নিক যৌগের ছাড়া দ্রাব্যতার গুণফলের ম্যাথ কিন্তু হবে না, কারণ আয়নিক যৌগগুলাই পানিতে দ্রবীভূত হয়। এই জন্য তুমি দ্রাব্যতার গুণফলের ম্যাথ করতে গেলে অবশ্যই যৌগটা আয়নিক যৌগ হতে হবে। তাহলে লক্ষ্য করো, আমরা ফার্স্টে জানবো হচ্ছে আয়নিক গুণফল, কারণ এই আয়নিক গুণফল যদি তুমি না পারো তাহলে কিন্তু দ্রাব্যতার গুণফলের ম্যাথ করতে পারবা না। তো এখন আয়নিক গুণফল আসলে কি, অথবা আইপি প্রোডাক্ট, যেটাকে ইংলিশে বলা হয় আইপি আয়নিক প্রোডাক্ট বলা হয়। আয়নিক প্রোডাক্ট, যেটাকে সংক্ষেপে আমরা লিখি কেআইপি দ্বারা। এই যে আয়নিক প্রোডাক্ট বা কেআইপি জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে কোন একটা যৌগের আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে ওই যৌগের আয়নিক গুণফল বলা হয়। তাহলে আয়নিক গুণফল জিনিসটা আসলে কি, যেহেতু এটা আয়নিক প্রোডাক্ট এজন্য এটাকে আমরা কেআইপি দ্বারা প্রকাশ করব। তাহলে একটু লক্ষ্য করো, যেমন ধরো আমি যদি একটা যৌগ লিখি, ধরো এখানে সোডিয়াম ক্লোরাইড, তো এই যৌগটা যখন ভেঙে যাবে তখন সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি করে। তো এখন কথা হচ্ছে যে দেখো, এই আয়নিক গুণফল বের করতে পারলেই আমরা দ্রাব্যতার গুণফলের ম্যাথ কিন্তু করতে পারবো। তো দ্রাব্যতার গুণফলের ম্যাথগুলো করতে হলে অবশ্যই আমাকে একটা আয়নিক যৌগকে ভাঙা শিখতে হবে। তো এরকম ভেঙে এখান থেকে কেআইপি বের করতে না পারলে আমরা কিন্তু অঙ্কগুলো সলিউশন করতে পারবো না। তো এখন আমি দেখো তোমাকে যদি বলি, এই যে সোডিয়াম ক্লোরাইড যখন ভেঙে যাবে তখন আমরা এখান থেকে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন কিন্তু পাবো। লক্ষ্য করো, আমরা যদি এই সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস ধরি তাহলে সোডিয়াম প্লাস এটাও কিন্তু এস, ক্লোরাইড মাইনাস আয়নও কিন্তু এস হবে। তো এখন কথা হচ্ছে, আমি যদি বলি দেখো এই সোডিয়াম প্লাস আয়ন এর ঘনমাত্রা আমরা বলতে পারি এটা হচ্ছে এস, আর ক্লোরাইড মাইনাস আয়ন এর ঘনমাত্রা, আমরা কিন্তু জানি যে কোনো কিছুর আয়নের ঘনমাত্রা প্রকাশ করতে গেলে সেটাকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু প্রকাশ করতে হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করলে সেটা দ্বারা ঘনমাত্রাকে বোঝায়। তাহলে দেখো এই ক্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা কিন্তু হবে এস। এখন এই যোগের ক্ষেত্রে আমি তোমাকে যদি বলি আয়নিক প্রোডাক্ট বা কেআইপি কিভাবে তুমি বের করবা, তাহলে এখানে কেআইপি হবে, আয়নিক প্রোডাক্ট কেআইপি সমান হবে দেখো সোডিয়াম প্লাস আয়ন এর কনসেন্ট্রেশন এবং ক্লোরাইড মাইনাস আয়ন এর কনসেন্ট্রেশন। দেখো সোডিয়াম প্লাস লেখা এর নিচে লেখা আছে কিন্তু এস, আমরা এখানে লিখবো এস। ক্লোরাইড মাইনাস আয়ন এর নিচে লেখা আছে এস, তাহলে আমরা এখানেও লিখবো হচ্ছে এস। তো এখন কথা হচ্ছে এখান থেকে দেখো এস স্কয়ার পেলাম। তাহলে এটাই হচ্ছে আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের কেআইপি। তো কোনো একটা যৌগের যখন আমরা এভাবে কেআইপি বের করতে পারবো তখনই কিন্তু আমরা দ্রাব্যতার গুণফলের ম্যাথ করতে পারবো। তাহলে দেখো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখব এবং যৌগগুলোকে ভেঙে কেআইপি বের করা শিখবো। তাহলে চলো লক্ষ্য করি। লক্ষ্য করো, এখন দেখো
দেখো এই যৌগটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এখন এটা যখন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে কেআইপিটা কিভাবে আমরা বের করব একটু লক্ষ্য করো। এই অ্যালুমিনিয়াম সালফেটটা যখন ভেঙে যায় তখন অ্যালুমিনিয়াম 3+ সালফেট 2- আয়ন তৈরি করে। দেখো অ্যালুমিনিয়ামের নিচে 2 লেখা আছে, মানে অ্যালুমিনিয়ামের নিচে কিন্তু 2 লেখা আছে, তাই এখানে আমরা 2 লিখব। সালফেটের নিচে 3 লেখা আছে, তাই আমরা এখানে 3 লিখব। তো এখন কথা হচ্ছে যে দেখো এখানে আমরা 3 অ্যালুমিনিয়াম 3+। এখন এই জিনিসটা যদি আমরা না বুঝি, আমরা কিন্তু জানি যে অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, সে হচ্ছে 3টা ইলেকট্রন ছাড়ার কারণে তার কিন্তু চার্জ সংখ্যা অ্যালুমিনিয়াম 3+ হয়। আর সালফেট হচ্ছে র্যাডিক্যাল বা যৌগমূলক, যার জারণ সংখ্যাটা SO4 দিয়ে উপরে কিন্তু 2- লিখতে হয়, অর্থাৎ তার চার্জ সংখ্যা হচ্ছে -2। এখন কথা হচ্ছে যে তোমার যদি এরকম মনে না থাকে, ধরো তোমার অ্যালুমিনিয়ামের যে জারণ মান 3 বা সালফেটের যে -2, এই জিনিসগুলো যদি তোমার মনে না থাকে, তাহলে তুমি এই জিনিসটা কিভাবে বের করবে সেটা একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে কি, দেখো আমরা যেহেতু এটা একটা আয়নিক যৌগ, আমরা জানি আয়নিক যৌগের ক্ষেত্রে যোজনীর কিন্তু বিনিময় হয়, অর্থাৎ এইটা ধাতু আর এটা কিন্তু অধাতু। ধাতুর যোজনীটা নেয় অধাতু, আর অধাতুর যোজনীটা নেয় কিন্তু হচ্ছে ধাতু। তো এখন কথা হচ্ছে দেখো এই যে সালফেটের নিচে 3 লেখা আছে, এই 3টা মনে রাখতে হবে অ্যালুমিনিয়ামের, এই জন্য এখানে আমরা 3+ লিখব। আর অ্যালুমিনিয়ামের নিচে 2 লেখা আছে, এখানে আমরা এই জন্য সালফেটের উপরে 2- লিখব। এখন অ্যালুমিনিয়াম যেহেতু ধাতু, তাই এখানে 3+ হয়েছে, আর সালফেট যেহেতু অধাতু বা র্যাডিক্যাল, এটা নেগেটিভ আয়ন, তাই এখানে মাইনাস হয়েছে। তা আমার মনে হয় যদি তোমাদের যোজনী বা জারণ সংখ্যা মনে না থাকে, তাহলেও তোমরা এটা ভেঙে লিখতে পারবে। এখন আমরা যদি এই অ্যালুমিনিয়াম সালফেটের জারণ সংখ্যা যদি এখন এই অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা যদি S হয়, তাহলে দেখো এইটা কিন্তু হবে আমাদের এখানে 2S, আর এটা কিন্তু আমাদের হবে 3S। তাহলে এই অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে এখন যদি আমরা কেআইপি বের করতে চাই, অর্থাৎ আয়নিক প্রোডাক্টটা বের করতে চাই, তাহলে কিভাবে হবে দেখো। অ্যালুমিনিয়াম সালফেটের কেআইপি সমান আমরা বলতে পারি যে দেখো এখানে অ্যালুমিনিয়াম 3+ এর কনসেন্ট্রেশন আমরা নিব। এখন কথা হচ্ছে দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, অর্থাৎ অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা হচ্ছে 2। এই মোল সংখ্যাটা আমাদের পাওয়ারে কনভার্ট হয়ে যাবে, এই কারণে এর উপর স্কয়ার লিখব। এরপর আমরা লিখব দেখো এখানে আছে সালফেট 2-। এখন সালফেট দেখো এখানে মোল সংখ্যা 3 আছে, এটাও যোজনী, দেখো এখানে মোল সংখ্যা 3 আছে, এই কারণে এটাও আমাদের পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন দেখো অ্যালুমিনিয়াম, লক্ষ্য করো অ্যালুমিনিয়াম 3+ এর কনসেন্ট্রেশন দেখো 2S, তাহলে এটা ভেঙে গেলে কিন্তু দেখো অ্যালুমিনিয়াম সালফেট ভেঙে গেলে এটা তৈরি হয় 2S, তাই নিচে আমরা লিখব হচ্ছে 2S এর উপরে স্কয়ার। এরপরে খেয়াল করো সালফেট যখন ভেঙে যায় তখন তৈরি হয় 3S, তাহলে 3S এবং এর উপরে কিন্তু আমাদের আছে দেখো কিউব, তাহলে আমরা এখানে কিউব লিখব। তো এখন এখান থেকে হিসাব করে আমরা লিখি, দেখো এখানে হবে 4S² গুণ 27S⁻³ তাহলে দেখো এখান থেকে গুণ করলে আমরা পাবো 108S⁵। তো অ্যাকচুয়ালি দেখো অ্যালুমিনিয়াম সালফেট যৌগটার যদি আমরা আইপি প্রোডাক্ট অর্থাৎ আয়নিক গুণফলের মান যদি বের করতে চাই, অর্থাৎ কেআইপি সমান হচ্ছে 108S⁵। এখন কথা হচ্ছে এই যে যৌগগুলোকে আমরা ভেঙে আইপি প্রোডাক্ট বের করলাম, এই আইপি প্রোডাক্ট বের করতে পারলেই দ্রাব্যতার গুণফল তুমি বুঝতে পারবে। তাহলে চলো আমরা আরো কয়েকটা উদাহরণ লক্ষ্য করি। তাহলে লক্ষ্য করো, এখন ধরো আমরা এখানে সোডিয়াম সালফেট লিখলাম, তাহলে দেখো ফার্স্ট কাজ হচ্ছে এই যৌগটাকে আমাদেরকে ভেঙে লেখা। এখানে সোডিয়াম ধাতু, সালফেট হচ্ছে র্যাডিক্যাল বা যৌগমূলক, তাহলে এখানে আমরা ভাঙলে দেখো সোডিয়াম ধাতু, তাই কিন্তু আমরা এখানে প্লাস লিখবো। দেখো সালফেটের নিচে কিন্তু কোনো কিছু লেখা নাই, এজন্য এখানে প্লাস। আবার অন্যভাবেও কিন্তু তুমি মনে রাখতে পারো, যেহেতু সোডিয়ামের যোজনী 1, সে একটা ইলেকট্রন ছাড়ে, এই কারণে এখানে সোডিয়াম প্লাস। তারপরে দেখো সালফেট, এখানে দেখো এই দেখো সোডিয়ামের নিচে 2 লেখা আছে, তাহলে এই 2টা আমরা এখানে লিখবো, এবং সালফেট র্যাডিক্যাল বা যৌগমূলক, এটা নেগেটিভ হয়, তাই সালফেট 2-। এখন দেখো সোডিয়াম এখানে 2টা ছিল, তাই এখানে আমরা 2 দিব, আর সালফেট যেটা ছিল সেটাই। এখন এই সোডিয়াম সালফেটের দ্রাব্যতা যদি S হয়,
তাহলে এর হবে কিন্তু দেখো 2s, আর এটা কিন্তু ভেঙে s। তো এখন আমরা যদি এই সোডিয়াম সালফেটের কেআইপি বের করি ঠিক আগের নিয়মে, দেখো কেআইপি অর্থাৎ আয়নিক প্রোডাক্ট, সেটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়নের কনসেন্ট্রেশন। দেখো এখানে সোডিয়াম 2টা আছে, অর্থাৎ 2 মোল সোডিয়াম আছে, তাই এখানে এই সহগ বা মোল সংখ্যাটা আমাদের পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। তারপরে দেখো আমাদের আছে সালফেট। এরপরে দেখো এই সোডিয়ামের নিচে লেখা ছিল 2s, আমরা এখানে 2s বসিয়ে দিব এবং এটার উপর স্কয়ার করব। সালফেটের নিচে লেখা আছে s, বসিয়ে দিব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো তুমি পাবে 4s স্কয়ার গুণ s ইজ ইকুয়াল টু 4s কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের সোডিয়াম সালফেটের কেআইপি। এরপর আমরা আরো একটা যৌগের কেআইপি বের করব। তাহলে লক্ষ্য করো, এরপর লক্ষ্য করো এই যৌগটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট। তো এই যৌগের ক্ষেত্রে কেআইপি কত হবে একটু লক্ষ্য করি। তাহলে লক্ষ্য করো, আমরা জানি ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু এবং ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কিন্তু 2, অর্থাৎ ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে কিন্তু তার সুস্থিতিশীলতা অর্জন করে। বা তুমি অন্যভাবে মনে রাখতে পারো, দেখো এখানে দেখো এই 2 লেখা আছে, এই 2টা হচ্ছে ম্যাগনেসিয়ামের। তাই ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু তাহলে এখানে হবে হচ্ছে 2 প্লাস। আর দেখো এখানে আমরা লিখবো হচ্ছে ফসফেট। ফসফেট হচ্ছে র্যাডিক্যাল বা যৌগমূলক, এখানে 3। এখন দেখো দেখো ম্যাগনেসিয়ামের নিচে 3 লেখা আছে, তাই এটা হবে ফসফেটের বা 3 মাইনাস। তো এখন দেখো ম্যাগনেসিয়াম আছে 3টা, তাই আমরা এখানে 3 দিব। ফসফেট আছে 2টা, তাই আমরা এখানে 2 দিব। এখন ম্যাগনেসিয়াম ফসফেটের যদি দ্রাব্যতা s হয়, এটা ভেঙে গেলে আমরা ম্যাগনেসিয়াম পাবো 3s আর এটা পাবো 2s। এখন দেখো ম্যাগনেসিয়াম ফসফেটের ক্ষেত্রে আমরা যদি কেআইপি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কেআইপি বা আইপি প্রোডাক্ট সমান এখানে হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন এর কনসেন্ট্রেশন। দেখো ম্যাগনেসিয়াম ছিল 3 মোল, তাই এটা এখন পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা লিখবো ফসফেট। ফসফেট ছিল 2 মোল, তাহলে এটা স্কয়ার হয়ে যাবে। এখন একটু লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের নিচে দেখো লেখা আছে 3s, তাই আমরা এখানে 3s লিখবো, এখানে কিউব করে দেব। ফসফেটের নিচে লেখা আছে দেখো 2s, তাই আমরা এখানে 2s লিখবো এবং এখানে স্কয়ার করে দিব। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমরা পাবো দেখো 27s কিউব, আর এখান থেকে পাবো 4s স্কয়ার। তাহলে পুরাটা গুণ করলে দেখো আমাদের আসবে 108s টু দি পাওয়ার 5। তো এটাই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ফসফেটের কেআইপি বা আইপি প্রোডাক্ট। তো এতক্ষণ আমরা দেখো অনেকগুলো যৌগ ভেঙে তোমাকে আইপি প্রোডাক্ট বের করে দেখালাম। তুমি যদি এই আইপি প্রোডাক্টগুলো বের করতে পারো, অর্থাৎ তার আয়নিক গুণফলটা যদি নির্ণয় করতে পারো, তাহলে দ্রাব্যতার গুণফল অঙ্ক একেবারেই তোমার কাছে ইজি মনে হবে। তাহলে চলো এরপর আমরা দ্রাব্যতার গুণফলের কিছু ম্যাথ সলিউশন করে আসি। তাহলে লক্ষ্য করো, আমরা এখন দ্রাব্যতার গুণফলের ম্যাথ করব। তো 1 নম্বর ম্যাথটা খেয়াল করো, স্যার এখানে বলছে ক্যালসিয়াম ডাইফ্লোরাইড যৌগের দ্রাব্যতা। তাহলে যৌগের দ্রাব্যতা অর্থাৎ এটা হচ্ছে এস এর মান, সলিউবিলিটি দেওয়া আছে মোল পার লিটার হলে ক্যালসিয়াম ডাইফ্লোরাইড যৌগের দ্রাব্যতার গুণফল কত বের করো। তাহলে আমরা এখান থেকে ক্যালসিয়াম ডাইফ্লোরাইড যৌগের দ্রাব্যতার গুণফল বের করব, অর্থাৎ সলিউবিলিটি প্রোডাক্ট বের করব। তো সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফলকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে লেখে কে দিয়ে, এখানে এসপি। এটার কারণ হচ্ছে এস এ সলিউবিলিটি আর পি তে হচ্ছে প্রোডাক্ট, এইজন্য এটাকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা 1 নাম্বার ম্যাথটা সলিউশন করে ফেলি। তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো ক্যালসিয়াম ডাইফ্লোরাইড যৌগের দ্রাব্যতা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে লিখব ধরি ক্যালসিয়াম ডাইফ্লোরাইড যৌগের দ্রাব্যতা ইজ ইকুয়াল টু এস। আর এই এস এর মানই দেখো দেওয়া আছে 0.002
মোল পার লিটার এটা দেওয়া আছে। তো আমরা ধরে নিলাম ক্যালসিয়াম ডাইফ্লোরাইড যৌগের দ্রাব্যতা হচ্ছে এস, আর এস এর মানে দেওয়া আছে 0.002 মোল পার লিটার। তো এখন কথা হচ্ছে এই ক্যালসিয়াম ডাইফ্লোরাইডের প্রথমে আমাকে কাজ করতে হবে আইপি প্রোডাক্ট বের করতে হবে, অর্থাৎ আয়নিক গুণফল। তো সেটা দেখো কিভাবে বের করে, আমি কিন্তু তোমাদেরকে শিখিয়ে নিয়ে আসছি কিছু সময় আগে। তো এখন আমরা এই ক্যালসিয়াম ডাইফ্লোরাইড যৌগটাকে ভেঙে লিখব। তাহলে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম ধাতু, দেখো ফ্লোরিনের নিচে 2 লেখা আছে, যেহেতু 2 লেখা আছে তাহলে এটা হবে ক্যালসিয়ামের, তাহলে এখানে আমরা লিখব ক্যালসিয়াম 2+। আর এখানে দেখো ফ্লোরিন, যেহেতু এটা হচ্ছে অধাতু, ক্যালসিয়ামের নিচে কিছু লেখা নেই, এই জন্য এর জারণ মান হবে -1 লিখে দেব। তো -1 তো লেখা লাগে না, এটা বাদ। তো এখন কথা হচ্ছে দেখো আমরা সমতা করে ফেলবো, এখানে ফ্লোরিন 2টা, তাই এখানে আমরা এখানে 2 দিব। তো এখন আমরা যদি বলি দেখো ক্যালসিয়াম 2+ আয়ন এর কনসেন্ট্রেশন আমরা বলতে পারি যে দেখো এটা ভাঙলে এটা যদি এস হয় তাহলে এটা হবে এস, কিন্তু এটা কত হবে বলো তো? তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে দেখো এটা যদি এস হয় তাহলে এটাও এস, এটা কিন্তু 2s, তাহলে এখানে আমরা এটা বসাবো হচ্ছে এস। আর ফ্লোরাইড মাইনাস আয়ন এর কনসেন্ট্রেশন কিন্তু আমরা বসাবো হচ্ছে 2s। এখন আমরা যদি বলি ক্যালসিয়াম ডাইফ্লোরাইড যৌগের কেআইপি কত, অর্থাৎ আয়নিক প্রোডাক্ট, দেখো আমরা খুব সহজেই কে আইপিটা বের করতে পারি। আর কেআইপি সমান আমরা জানি, এখানে আমরা লিখব ক্যালসিয়াম 2+ আয়নের কনসেন্ট্রেশন, আর এখানে লিখব ফ্লোরাইড মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। এখন দেখো এখানে 2 ছিল, এটা পাওয়ারে কনভার্ট হয়ে যায় তোমরা জানো। এখন দেখো ক্যালসিয়াম 2+ এর নিচে আমরা লিখব এস, কারণ এটা সমান এস, তাহলে এখানে এস লিখব। আর ফ্লোরাইড মাইনাস আয়ন এটা হচ্ছে 2s, তাহলে এখানে আমরা লিখব 2s, আর এর উপরে কিন্তু স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা হিসাব করে ফেলবো s গুণন 4s স্কয়ার ইজিক্যাল টু এখান থেকে আমরা পাবো 4s কিউব। তো দেখো এটি হচ্ছে ক্যালসিয়াম ডাইফ্লোরাইড যৌগের কেআইপি। এখন যেহেতু আমাদের এখানে দ্রাব্যতা দেওয়া আছে আর দ্রাব্যতা ব্যবহার করে আমরা কেআইপি বের করেছি, এই কারণে কেআইপি আর কেএসপি কিন্তু পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এখন যদি তোমাকে কিন্তু এখান থেকে বলছে আমাদের কেএসপি বের করতে, অর্থাৎ দ্রাব্যতার গুণফল বের করতে, তাহলে এখন আমরা যদি বলি দ্রাব্যতার গুণফল কত, তাহলে এটা কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবা। আর সেটা কিভাবে বের করবা একটু লক্ষ্য করো। এখন আমরা বলতে পারি যেহেতু আমরা দ্রাব্যতা ব্যবহার করে কেআইপি বের করছি, তাহলে কেআইপি আর কেএসপি সমান হবে, অর্থাৎ এখন আমরা বলতে পারি এই সলিউবিলিটি প্রোডাক্ট কেএসপি সমানই আমাদের হবে কেআইপি। এখন কথা হচ্ছে কেআইপি মানেই আমরা কিন্তু জানি 4s কিউব। এখন কথা হচ্ছে দেখো 4 এখানে বসিয়েই দিব, s সমান দেখো দেওয়া আছে 0.002, তাহলে এর উপরে কিন্তু আমাদের হবে কিউব। এবার আমরা বসিয়ে দেব। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো 3.2 গুণ 10⁻⁻8, এই মানটা কিন্তু আমরা পাবো। এখন কথা হচ্ছে দেখো আমরা দ্রাব্যতার গুণফল বা কেএসপিটা কিন্তু বের করে ফেললাম। এখন কথা হচ্ছে এই দ্রাব্যতার গুণফলের একক কত সেটা আমাদেরকে বসাইতে হবে। তো এখানে এককটা কিন্তু আমরা মুখস্থ রাখবো না, কারণ এককটা কিন্তু চেঞ্জ হবে। কারণ দেখো আমাদের দ্রাব্যতা এস এর একক কিন্তু ছিল দেখো মোল পার লিটার, এটা ছিল এস এর একক, কিন্তু এখানে কিন্তু আমাদের দেখবা খেয়াল করে এস এর উপরে কিন্তু কিউব ছিল। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই মোল পার লিটারকে যদি আমরা কিউব করি তাহলে দেখো অ্যান্সারটা হবে মোল কিউব পার লিটার কিউব। তাহলে দেখো 3.2 গুণ 10⁻⁻8 গুণ, তাহলে লক্ষ্য করো 3.2 গুণ 10⁻⁻8 এখানে হবে হচ্ছে মোল কিউব পার লিটার কিউব। তাহলে এটাই হবে আমাদের দ্রাব্যতার গুণফল অথবা কেএসপি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা আমার মনে হয় এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন কথা হচ্ছে এখান থেকে কিন্তু তাহলে
কথা হচ্ছে যে তোমরা এখান থেকে কিন্তু মনে রাখবে যে দ্রাব্যতার গুণফলের বের করার সময় আমরা এককটা যখন লিখবো, অনেক সময় এককগুলা লেখা হয় না, যখন এককটা লিখবা তখন কিন্তু মুখস্থ রাখা যাবে না, এই যে এভাবে বের করতে হবে। আমি তোমাদেরকে যেভাবে বের করে দিলাম ঠিক সেভাবে বের করে বসাইতে হবে। এরপর খেয়াল করো, আমরা 2 নাম্বার ম্যাথ কোশ্চেনটা সলিউশন করব। 2 নাম্বার ম্যাথ কোশ্চেনে দেখো বলা হয়েছে অ্যালুমিনিয়াম সালফেট যৌগের দ্রাব্যতা এত হলে, তার মানে এটা হচ্ছে এস এর মান কিন্তু দেওয়া আছে, হলে অ্যালুমিনিয়াম সালফেট যৌগের দ্রাব্যতার গুণফল কত হবে বের করো। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের দেওয়া আছে দ্রাব্যতা এস, আর এই এস সমান কিন্তু আমাদের দেওয়া আছে দেখো 0.002 মোল পার লিটার, এটা দেওয়া আছে। এখন অ্যালুমিনিয়াম সালফেট যৌগের দ্রাব্যতার গুণফল বের করতে বলছেন। তাহলে দেখো আমরা জানি যে অ্যালুমিনিয়াম সালফেট, ফার্স্টে এটাকে আমরা ভেঙে লিখব। দেখো এই অ্যালুমিনিয়াম সালফেট যখন ভেঙে যায় তখন এখানে অ্যালুমিনিয়াম, দেখো সালফেটের নিচে 3 লেখা আছে, তাহলে এই 3টা কিন্তু এখানে লিখব, যেহেতু অ্যালুমিনিয়াম ধাতু তাই এখানে হবে 3+, তারপর আমরা লিখবো দেখো সালফেট। এখন দেখো অ্যালুমিনিয়ামের নিচে 2 লেখা আছে, তাহলে আমরা এখানে 2 লিখবো। সালফেট যেহেতু র্যাডিক্যাল বা যৌগমূলক তাই এখানে আমরা এখানে -2 লিখবো। তো এখন কথা হচ্ছে যে দেখো অ্যালুমিনিয়াম এখানে 2টা আছে তাই এখানে 2 দিব, সালফেট এখানে 3টা আছে তাই আমরা এখানে 3 দিব। তাহলে এখন আমরা কিন্তু বলতেই পারি যে দেখো এইটার দ্রাব্যতা যদি s হয় তাহলে এটা তৈরি হবে 2s, এটা তৈরি হবে কিন্তু 3s। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি যে দেখো অ্যালুমিনিয়াম 3+ আয়ন এর কনসেন্ট্রেশন সমান 2s, তারপরে সালফেট 2- আয়ন এর কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু হবে 3s। এখন আমরা কেআইপিটা বের করে ফেলি। দেখো কেআইপি ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম 3+ আয়ন এর কনসেন্ট্রেশন, দেখো এখানে মোল সংখ্যা 2 আছে আর মোল সংখ্যা যেটা থাকে সেটা কিন্তু পাওয়ারে কনভার্ট হয়ে যায়, তাহলে এখানে আমাদের হবে স্কয়ার। এরপরে আমরা লিখব সালফেট 2-, একটু লক্ষ্য করো। তো এখন দেখো এখানে সালফেট এখানে কিন্তু 3 লেখা আছে, তাহলে এটা পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। এবার অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা ছিল কিন্তু দেখো 2s, তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেব 2s, এর উপরে হবে স্কয়ার। আর সালফেট এর নিচে লেখা আছে কিন্তু 3s, তাহলে আমরা এখানে লিখব 3s, এর উপরে কিন্তু কিউব দিয়ে দেবো। তাহলে দেখো একটু হিসাব করি, এখান থেকে আমাদের আসবে 4s² গুণ এখান থেকে আমরা পাবো 27s³। তাহলে দেখো এখান থেকে আমরা হিসাব করলে পাবো 108s⁵। তাহলে দেখো অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে আয়নিক প্রোডাক্ট অর্থাৎ কেআইপি সমান কিন্তু এটা, যেহেতু আমরা এখানে দ্রাব্যতা ব্যবহার করে কেআইপি বের করছি তাহলে কেআইপি আর কেএসপি সমান লিখতে পারি, আর সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই দ্রাব্যতার গুণফল কেএসপি বের করতে পারি। তাহলে লক্ষ্য করো, এখান থেকে এখন আমরা বলতেই পারি যে আমাদের কেএসপি সমান কেআইপি। এখন দেখো বা কেএসপি ইজ ইকুয়াল টু কেআইপি সমান আমাদের আছে 108s⁵। এখন তুমি একটু খেয়াল করো 108, এবার এস এর মানটা দেখো এখানে দেওয়া ছিল সেটা আমরা বসিয়ে দেব 0.202, এর উপরে পাওয়ার 5। তো এখন আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে লক্ষ্য করো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যান্সারটা পাবো 3.45 গুণ 10⁻⁻12 এত। আর এখানে আমাদের এটার একক হবে, যেহেতু দেখো এখানে পাওয়ার 5 আছে তাহলে হবে মোল টু দি পাওয়ার 5 আর লিটার ইনভার্স 5। তাহলে এটাই হচ্ছে আমাদের কেএসপি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমার মনে হয় এই অঙ্কটাও তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করো আমরা 3 নাম্বার ম্যাথ কোশ্চেনটা সলিউশন করব। দেখো
25°C তাপমাত্রায় সিলভার ক্লোরাইড যৌগের দ্রাব্যতার গুণফল, অর্থাৎ এইটা কিন্তু দ্রাব্যতার গুণফল। সো আমরা বলতে পারি কেএসপি দেওয়া আছে হলে সিলভার ক্লোরাইড যৌগের দ্রাব্যতা কত, অর্থাৎ এস বের করতে বলছে। তা আমরা ধরে নিলাম, তো দেখো অঙ্কটা আমরা কিভাবে সলিউশন করব। আমরা ধরে নিলাম, ধরি সিলভার ক্লোরাইড যৌগের দ্রাব্যতা এস, এটা আমরা ধরে নিলাম যে সিলভার ক্লোরাইড যৌগের দ্রাব্যতা এস। তো এখন কথা হচ্ছে যে দেখো এই সিলভার ক্লোরাইড যখন ভেঙে যাবে তখন আমাদের এখান থেকে আমরা পাবো সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস আয়ন। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি দেখো সিলভার প্লাস আয়ন এর কনসেন্ট্রেশন এটা সমান হচ্ছে এস, আর ক্লোরাইড মাইনাস আয়ন এর কনসেন্ট্রেশনও কিন্তু এস। এখন সিলভার ক্লোরাইডে যদি আমরা কেআইপি বের করতে চাই, দেখো কেআইপি, তাহলে এটা সমান হবে সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস। তাহলে এখানে খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে এস, এটাও এস, তাহলে এখান থেকে আমরা পাবো এস স্কোয়ার। এখন যেহেতু আমরা কেআইপি আর কেএসপি পরস্পর সমান হয়, এখান থেকে আমরা বলতেই পারি যে দেখো কেএসপি সমানই কেআইপি। তো এক্ষেত্রে আমাদের দেখো কেআইপির মান আছে এস স্কোয়ার, বসিয়ে দিব। আর এখান থেকে আমরা কেএসপির মানটা কিন্তু জানি যে কেএসপি সমান দেখো দেওয়া আছে 1.7 গুণ 10⁻⁻10, এটা ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। তাহলে এখান থেকে খুব সহজে আমরা এস বের করতে পারি, এস সমান √1.7 গুণ 10⁻⁻10। তাহলে দেখো এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে লক্ষ্য করো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এস এর মানটা পাবো, অতএব এস সমান 1.30 গুণ 10⁻⁻5 মোল পার লিটার। তো এটাই হচ্ছে এস এর মান। তাহলে দেখো আমরা বুঝতে পেলাম যে দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে কিভাবে দ্রাব্যতা বের করতে হয়। এরপরে আমরা 4 নাম্বার কোশ্চেনটা সলিউশন করব। তাহলে লক্ষ্য করো 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। দেখো এখানে বলা হয়েছে 25°C তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইড যৌগের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপির মান, দ্রাব্যতার গুণফল মানে কিন্তু আমরা বলতে পারি কেএসপির মানটা দেওয়া আছে। এত হলে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার দ্রবণের Fe3+ আয়ন এবং OH- আয়ন এর ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে Fe3+ এবং OH- আয়ন এর ঘনমাত্রাটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে লক্ষ্য করো এটা আমরা কিভাবে সলিউশন করব। নাম্বার 4, ফার্স্টে দেখো আমরা ধরে নিলাম যে ফেরিক হাইড্রোক্সাইড যৌগের দ্রাব্যতাটা হচ্ছে এস, এটা আমরা ধরে নিলাম যে ফেরিক হাইড্রোক্সাইড যৌগের দ্রাব্যতা এস, এটা আমরা ধরে নিলাম। এখন এই ফেরিক হাইড্রোক্সাইড যৌগটা যখন ভেঙে যাবে, একটু খেয়াল করো, এই যৌগটা যখন ভেঙে যায় তখন তোমাদের দেখো Fe এখানে 3 লেখা আছে, আয়রন যেহেতু তাহলে এই আয়রনের কিন্তু 3 হবে, যেহেতু আয়রন ধাতু তাহলে এখানে 3+, তারপরে দেখো OH-। এখন কথা হচ্ছে যে আমরা এই আয়রনের নিচে কিছু লেখা নাই, তাহলে OH- শুধু মাইনাস হবে। এখন এখানে এই 3 মানে OH-টা আছে কিন্তু 3টা, তাহলে আমরা এখানে 3 দিব। তাহলে এখন একটু লক্ষ্য করো, আমরা যদি দেখি এখানে Fe3+ আয়ন ইজ ইকুয়াল টু, দেখো একটু লক্ষ্য করো, এই ফেরিক হাইড্রোক্সাইড যৌগের দ্রাব্যতা এস হলে তাহলে আমরা বলতে পারি এটাও এস হবে, আর OH- আয়ন এটা কিন্তু হবে 3s, এটা আমরা মনে রাখবো। দেখো এটা কিন্তু হবে আমাদের 3s। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে কেএসপি অর্থাৎ দ্রাব্যতার গুণফল সমান Fe3+ আয়ন, আর এখানে আমরা লিখবো কিন্তু দেখো OH- আয়ন। তো এখন OH- আয়ন এখানে 3টা আছে, তাই আমরা এর উপরে কিউব দিব।
এবার দেখো Ap3+ আয়ন, এটা হচ্ছে S আর এটা হচ্ছে 3S, তাহলে এর উপরে কিন্তু কিউব হবে। তাহলে একটু লক্ষ্য করো, এখান থেকে আমরা পাবো S গুণ 27 S কিউব, এটা গুণ করলে দেখো আমরা পাবো 27 S⁴। তো এখন কথা হচ্ছে দেখো, এখানে কিন্তু আমাদের কেএসপির মানটা কিন্তু দেওয়া আছে। এই কেএসপির মান দেওয়া আছে, দেখো এই যে এইটা 4 গুণ 10⁻⁻38 ইজ ইকুয়াল টু দেখো 27 S⁴। তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এস এর মানটা কিন্তু বের করব। তাহলে দেখো আমরা এখান থেকে বলতেই পারি বা S⁴ সমান 4 গুণ 10⁻⁻38 ভাগ কিন্তু 27, বা অতএব S সমান দেখো, তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এস এর মানটা কিন্তু বের করবে। তাহলে দেখো আমরা এখন ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এস এর মানটা পাবো হচ্ছে 1.96 গুণ 10⁻⁻10 এত মোল পার লিটার। তাহলে দেখো আমরা এস এর মানটা কিন্তু বের করে ফেলেছি। কিন্তু দেখো স্যার আমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন করছে যে Ap3+ আয়ন এবং OH- আয়নের কিন্তু ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে আমি যদি এখন বলি যে আমাদের এই Fe3+ আয়ন এইটার ঘনমাত্রা কত, তাহলে দেখো S আর S দেখো Ap3+ আয়নের ঘনমাত্রা কিন্তু ছিল S, আর S সমান আমরা বের করেছি 1.96 গুণ 10⁻⁻10 মোল পার লিটার। তাহলে এইটা একটা অ্যান্সার। এরপরে যদি আমরা বলি OH- আয়নের ঘনমাত্রা কত, তাহলে লক্ষ্য করো OH- আয়নের কনসেন্ট্রেশন সমান, তো দেখো OH- আয়ন কিন্তু ছিল 3S, তাহলে এখানে আমরা বসাবো 3, এর সাথে গুণ করবো হচ্ছে S, আর S এর মান ছিল দেখো 1.96 গুণ 10⁻⁻10। তো এইটা গুণ করে যা হবে সেটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমার মনে হয় তোমরা Ap3+ আয়ন এবং OH- আয়নের ঘনমাত্রা কিভাবে বের করতে হবে এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো।